আজ আমরা এমন একটা গল্প শেয়ার করতে যাচ্ছি, সেটা শুনে আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন। কারণ একজন সাধারণ মানুষ কিভাবে একজন পুলিশ অফিসারের ছেলেকে খুন করে দিব্যি বাইরে ঘুরে বেড়ায়, কিন্তু পুলিশ অফিসার কোনোভাবেই তাকে গ্রেফতার করতে পারে না, কারণ তার কাছে তেমন কোনো প্রমাণও ছিল না। এই পুলিশ অফিসার পরবর্তীতে কি করে সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তাহলে দেরি না করে চলুন গল্পটা শুরু করি। গল্পের শুরুটা হয় 5 বছর পর থেকে। জর্জ কুরি তার পরিবার নিয়ে বেশ ভালোভাবে জীবন কাটাচ্ছেন। পার্ট 2-তে জর্জ কুরি একটা সিনেমা থিয়েটার খুলেছিলেন। সেই থিয়েটারে তার নিজের জীবন কাহিনী নিয়ে, তার নিজের প্রযোজনায় এবং তার পরিবারে ঘটে যাওয়া সেই বিরল কেসের হত্যা নিয়ে একটা সিনেমা বানিয়ে রিলিজ করেন। সেই সিনেমাটি আবার ব্লকবাস্টার হিটও হয়েছে। চারদিকে শুধু ওই সিনেমার কথাই চলছে। ঠিক এমন একটা উদযাপন দিয়ে আমাদের এই সিনেমাটা শুরু হয়। নিজের সিনেমা সফল হওয়ার খুশিতে জর্জ কুরি তার পরিবারকে সাথে নিয়ে থিয়েটারের বাইরে বের হয়ে আসেন। তারা যখন হল থেকে বের হচ্ছিলেন, তখনই ইয়ামি নামে একজন নারী জর্জ কুরিতে এগিয়ে আসেন। এসে তিনি জর্জ কুরিকে বলেন, আপনার সাথে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে। আপনার পরিবারে ঘটে যাওয়া বাস্তব ঘটনা নিয়ে তো আপনি সিনেমা বানিয়ে রিলিজ করেছেন। এই বিরল কেস আপনার পরিবারের নির্দোষ বলে আদালতের রায় হয়েছে, কিন্তু আপনি যে সিনেমাটা বানিয়েছেন সেখানে তো গল্প অন্যভাবে দেখিয়েছেন। এর পিছনে কারণ কি? এমন প্রশ্নের উত্তরে জর্জ কুরি জানান, পুলিশ জোর করে আমাদের উপর সেই দোষ চাপিয়ে জেলে ভরার পরিকল্পনা করছিলেন। আমরা কোনোভাবেই সেখান থেকে বের হয়ে এসেছি। সেই আসল ঘটনা যতই আকর্ষণীয় হোক না কেন, সিনেমায় দেখলে সেটা বড্ড সাধারণ মনে হবে। এই গল্পের স্ক্রিপ্টে আমরা কিছু পরিবর্তন এনে এটি সিনেমা রিলিজ করেছি এবং সিনেমাটি বেশ ভালোই চলছে। এসব বলে জর্জ কুরি পরিবার নিয়ে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। এভাবে চলে যাওয়া দেখে ইয়ামি মনে মনে ভাবেন, এই লোকটা আসলে অনেক চতুর। এত বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে এসেছে, আর আজকে নিজের অপরাধের গল্প নিয়ে সিনেমা বানিয়ে রিলিজ করে সেখান থেকে টাকা কামিয়ে নিচ্ছে। এরপর ইয়ামি তার অফিসে ফিরে এসে সহকারীদের জানান, সাধারণ মানুষের মনে এখনও জর্জ কুরির এবং বরুণ কেস নিয়ে রহস্য ও নানাভাবে জল্পনা কল্পনা চলছে। আমাদের লাগাতার এই কেসের উপর নজর রাখতে হবে। যদি ছোটখাটো কোনো সূত্র পাওয়া যায়, তবে আমাদের চ্যানেলে টিআরপি সবচেয়ে বেশি বাড়বে। পরের দিন থেকেই ইয়ামি জর্জ কুরি সহ তার পরিবারের উপর ফলো করতে শুরু করেন। সিন এরপরে অঞ্জুর দিকে নিয়ে যাওয়া হয়। দেখা যায় একজন দক্ষ সাইকিয়াট্রিস্ট থেকে চিকিৎসা নিয়ে মানসিক ট্রমা থেকে এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো, এই সিনেমার যত সব কাণ্ড এই মেয়ে অঞ্জুকে নিয়েই। যাই হোক, জর্জ কুরি এবং তার স্ত্রী রানী দুজন মিলে ঠিক করেছে তাদের বড় মেয়ের জন্য উপযুক্ত পাত্র দেখে দ্রুত বিয়ে দিয়ে দেবেন। তাই তারা ঘটকের সাথে নিয়ে পাত্র দেখা শুরু করেন। শেষমে তারা ভালো একটা পাত্র সন্ধান পান। তাই শুরু করে দেয় ধুমধাম করে বিয়ের কার্যক্রম। এর মধ্যে জর্জ কুরি নির্মিত সেই সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট পেয়ে যায়। আর এই ব্লকবাস্টার হিট হওয়ার খবরটিও চারদিকে ভাইরাল হয়ে যায়। জর্জ কুরি বর্তমানে তার এক বিয়ে রেখেছেন। যেহেতু প্রথম সিনেমায় ব্লকবাস্টার হয়েছে, তাই পিয়ে জর্জ কুরিকে বলে, আমাদের তো এখন আরও একটা সিনেমা বানানো দরকার। এই যে বরুণকে নিয়ে জর্জ কুরির বানানো সিনেমা যে ব্লকবাস্টার হয়েছে, সেটার খবর বিদেশে সেটেল হওয়া বরুণের পরিবারের কানেও পৌঁছে যায়। ছেলেকে নিয়ে নির্মিত মুভির কথা শুনে গীতা যেন আবারও ভেঙে পড়েন। গীতা এমনিতেই একমাত্র ছেলেকে হারানোর বেদনা এত বছরেও ভুলতে পারেনি। তার উপর আবার একটা সিনেমা নির্মাণ করা হয়েছে। ব্যাপারটা গীতাকে বেশ ব্যথিত করে। কিন্তু গীতার হাজবেন্ড প্রভাকর গীতার এমন শোচনীয় অবস্থা থেকে কোনোভাবে সহ্য করতে পারছিলেন না। তাই তিনি বারবার গীতাকে অনুরোধ করে বলেন, দয়া করে তুমি এই সমস্ত খবর আর দেখো না। এই বলে তিনি টেলিভিশন বন্ধ করে দেন। কিন্তু তাদের মাঝে ছেলে হারানোর তীব্র হাহাকার যেন খুব রয়ে গেছে, কারণ তাদের ছেলেকে মেরে ফেলা জর্জ কুরির পরিবার ঠিকই শান্তিতে বসবাস করছে। এবার সিন নিয়ে আসা হয় জর্জ কুরির দিকে। জর্জ কুরি অন্তত কষ্ট করে যে সিনেমা বানিয়ে রিলিজ করেছিলেন, সেই পুরো সিনেমাটি কেউ একজন সম্পূর্ণ বেআইনিভাবে ইউটিউবে আপলোড করে দেয়। এই পাইরেসি প্রতিরোধ করার জন্য জর্জ কুরি সরাসরি আইজি অফিসে হাজির হন। আর ঠিক সেই আইজি অফিসে জর্জ কুরির সাথে হঠাৎ দেখা হয়ে যায় বরুণ কেসের সাথে যুক্ত থাকা একজন পুরনো পুলিশ অফিসারের। তিনি বর্তমানে পুলিশ ডিপার্টমেন্ট থেকে রিটার্ন নিয়ে নিজের বাড়িতে দিন কাটাচ্ছেন। প্রকৃতপক্ষে এই পুলিশ অফিসার একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তিনি জর্জ কুরির সাপোর্ট করতেন। রিটায়ার্ড পুলিশ জর্জ কুরিকে দেখা মাত্রই ডাক দিয়ে বলেন, আমি আপনার পরিবারের সম্পর্কে এবং আপনার নিজের সম্পর্কে খুব ভালো করে সবকিছু জানি। বরুণ কেস নিয়ে আপনারা যেটা করেছিলেন সেটা ছিল একদম সঠিক সিদ্ধান্ত। নিজের পরিবারকে রক্ষা করার জন্য এবং নিজেদের বাঁচানোর জন্য আপনারা যা করার তাই করেছিলেন। এটা আমি খুব ভালো করে বুঝি এবং মন থেকে বিশ্বাস করি। রিটায়ার্ড পুলিশ অফিসারের কাছ থেকে এই সমস্ত কথা শোনার পরেও জর্জ কুরি নিজের মুখ থেকে একটা শব্দ উচ্চারণ করেন না, কারণ তার মনের ভিতরে একটাই বড় চিন্তা, এই বরুণ মার্ডার কেস সম্পর্কিত যত গোপন তথ্য আছে তা যেন কোনো অবস্থাতে কোনো কারণেই কখনো বাইরে প্রকাশ না পায়। তিনি এই বিষয়ে অত্যন্ত সতর্ক এবং দৃঢ় প্রতিজ্ঞ। এরপর সেই রিটায়ার্ড পুলিশ অফিসার জর্জ কুরিকে বলেন, ভবিষ্যতে আপনারা যে কোনো ধরনের সাহায্য প্রয়োজন হলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। এই বলে তিনি জর্জ কুরির সাথে কৌশল বিনিময় করে নিজের ফোন নাম্বার দিয়ে সেখান থেকে চলে যান। এরপর জর্জ কুরি যখন আইজি অফিসের ভিতরে গিয়ে নিজের সিনেমা যে ইউটিউবে রিলিজ হয়েছে এই ব্যাপারটা নিয়ে লিখিত অভিযোগ জমা দিচ্ছিলেন,
তখন সেই আইজি অফিসার বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ পুলিশ সদস্য প্রত্যেকে অত্যন্ত তীক্ষ্ণ নজরে কেবল জর্জ কোটির দিকে তাকিয়েছিলেন এবং তাদের সবার সন্দেহের চোখ মূলত এই জর্জ কোটির উপরেই ছিল। এলাকার লোকজনও জর্জ কোটিকে সন্দেহ করে। এলাকার সবাই কিন্তু জানে যে জর্জ কোটি খুনি। এলাকার মানুষ কোটিকে নিয়ে নানান সমালোচনা করে, কিন্তু কোটি তাদের সমালোচনার পাত্তা না দিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। এরই মধ্যে জর্জ কোটির মেয়ের সাথে যে ছেলে বিয়ের কথা হচ্ছিল, সেই ফ্যামিলি জেনে যায় যে জর্জ কোটির পরিবার অতীতে একটা মার্ডার কেসে ফেসে গিয়েছিল। তাছাড়া তাদের মেয়ে নাকি এই কারণে কিছু মানসিক সমস্যায় তৈরি হয়েছে। এসব জানতে পেরে শেষমেশ বিয়েটা ভেঙে দেয়। ঠিক সেই সময়ে জর্জ কোটির মাথায় একটা বিষয় খটকা লাগে। এই পুরুন মার্ডার কেসটা পুরোপুরি শেষ হয়ে যায়নি। কেউ একজন আড়াল থেকে তাদের পরিবারকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তাকে খুঁজে বের করতেই হবে। জর্জ কোটি এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে। ঠিক তখনই তার সাথে দেখা করতে আসে এক দম্পতি। তারা এসে জর্জ কোটিকে বলে, আমাদের ক্ষমা করে দিন। ওই কেসে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর থেকে আমাদের জীবনে কোনো শান্তি নেই। যে ব্যবসা করতে যাচ্ছি সেখানে লোকসান হচ্ছে। চার্চে যখন ফাদারের কাছে এই বিষয় জানতে চাইলাম, তখন ফাদার বললেন, আপনাদের পরিবারের বিরুদ্ধে আমরা কেসটা করেছিলাম। এতে আপনাদের যে মানসিক যন্ত্রণা পোহাতে হয়েছে, সেই পাপের কারণে নাকি আমরাও এত কষ্ট পাচ্ছি। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। জোশুয়া এভাবে জর্জ কোটির সামনে এসে ক্ষমা ভিক্ষা চাইতে থাকে। এসব শুনে জর্জ কোটি জোশুয়াকে বলে, না, উল্টো আমারই আপনাকে ধন্যবাদ জানানো উচিত। সেদিন আপনি যা দেখেছিলেন, আদালত তো সেটাই বলেছিলেন। সত্যি বলতে আপনার কারণে পুলিশ এই কেসটা আবার নতুন করে চালু করার সুযোগ পেয়েছিল। এই মামলাটি আদালত পর্যন্ত গিয়েছিল, আর সেখানে প্রমাণিত হয়েছিল যে এই কেসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সেই রায়ের পর আজ আমরা শান্তিতে আছি। তাই একদিক থেকে দেখতে গেলে আপনি আমাদের ভালোই করেছেন। জর্জ কোটি আরও বলেন, আপনাদের যদি কোনো আর্থিক সাহায্য প্রয়োজন হয় তবে বিন্দুমাত্র দ্বিধা করবেন না, আমাকে জানাবেন, আমি সাহায্য করব। জশুয়া এবং তার ওয়াইফ জর্জ কোটির সাথে দেখা করে চলে যাওয়ার পর শ্রেয়া নামের অন্য এক মেয়ে জর্জ কোটির সাথে দেখা করতে আসে। শ্রেয়ার মূলত বিয়ে ঠিক হয়েছে। মূলত নিজের বিয়ের খবরটাই দিতে শ্রেয়া জর্জ কোটির সাথে দেখা করতে এসেছে। শ্রেয়া এসে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, আপনার কারণে আজ আমরা এত ভালো আছি। আপনি আমাদের একটা বাড়িও তৈরি করে দিয়েছিলেন। শ্রেয়া এসব কথা জর্জ কোটিকে আন্তরিকতার সাথে জানান। জর্জ কোটি বলে, তোমার বাবা আমার যে উপকার করেছিলেন তার তুলনায় এটা অতি সামান্য। তোমরা সবসময় ভালো থাকো আর সুখে শান্তিতে থাকো। এভাবে বরুণ মার্ডার কেস থেকে জর্জ কোটি এবং তার পরিবারকে বাঁচানোর জন্য জর্জ কোটিকে যেসব মানুষ সাহায্য করেছিল তাদেরকে বিভিন্নভাবে ঋণ পরিশোধ করেছে জর্জ কোটি। কিন্তু এক পর্যায়ে জর্জ কোটি খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যান। একই কেসের কারণে যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং নানাভাবে ভোগ ভোগান্তি হয়েছিল তার প্রতিশোধের আগুনে জ্বলছে এবং যে কোনো মূল্যে জর্জ কোটির উপর প্রতিশোধ নিতে চায়। তারা এর মধ্যে জর্জ কোটির মেয়ের আরও কয়েকটি বিয়ের সিদ্ধান্ত পাকাপাকি হওয়ার পরেও সেটা ভেঙে যায়। এতে জর্জ কোটি বুঝতে পারে কেউ একজন ফোন করে পাত্রের পরিবারকে বিষয়টা জানিয়ে বিয়ে ভেঙে দিচ্ছে। তাই জর্জ কোটি সর্বশেষ যে নাম্বার থেকে পাত্রপক্ষ বাড়িতে ফোন করা হয়েছিল সেই নাম্বারটি সংগ্রহ করেন। এরপরে জর্জ কোটি সেই রিটায়ার্ড পুলিশ অফিসারের কাছে যান এবং নাম্বারটি দিয়ে খুঁজে বের করার অনুরোধ করেন। রিটায়ার্ড পুলিশ অফিসার তার সোর্স দিয়ে নাম্বারটির মালিক বের করলে দেখা যায় নাম্বারটি আর অন্য কারো নয়, বরং জর্জ কোটি পিয়ের। এটা জানতে পেরে জর্জ কোটি চলে আসে পিয়ের বাড়িতে। এসের আগে জামার কলার চেপে ধরে জিজ্ঞাসা করে, তুই আমার সাথে থেকে আমারই বড় ক্ষতি করতে চাচ্ছিস? আমার মেয়ের একটা ভালো বিয়ে হতে যাচ্ছিল, সেটা তুই কেন নষ্ট করলি? জর্জ কোটি এমন প্রশ্নে পিয়ের স্ত্রী উল্টো তার উপর ক্ষোভ দেখিয়ে বলেন, তুমি নিজে কত বড় দুধে ধোয়া তুলসী পাতা। মার্ডার কেস থেকে নিজের পরিবারকে বাঁচানোর জন্য তুমি আমার স্বামীকে চাল খাটিয়ে ব্যবহার করেছিলে। সে তখন সরকারি চাকরিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। তাকে ম্যানিপুলেট করে তুমি লাশ চালান করে দিলে, আর তার জন্যই আমার স্বামী চাকরি চলে যায়। এই মানসিক যন্ত্রটা ওটা আমার কারণে সে একদিন আত্মহত্যা করতে চেয়েছিল। আর সেই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে দেখে আমার মেয়ে কথা বলতে ভুলে যায়। সে আজ বোবা। তুমি নিজের পরিবার আর মেয়েকে বাঁচানোর জন্য আমার স্বামীকে দাবার গুটি বানিয়েছ, আর আজ অপরাধ বোধ থেকে তাকে নিজের প্রিয় বানিয়ে রেখেছ। তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমরা এই কাজ করেছি। এসব কিছু শুনে জর্জ কোটি স্তব্ধ হয়ে যায়। নিজের কর্মকাণ্ডের জন্য গিল্টি ফিল করেন। নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে সে কিনা অন্য পরিবার ক্ষতি করেছেন, এটা জর্জ কোটি মানতেই পারেন না। এক বুক অপরাধ নিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। ভেঙে পড়া অবস্থায় জর্জ কোটি তার ওয়াইফ রানীকে বলেন, আমি এদিকে নিজের মেয়ের বাঁচানোর জন্য যা যা করা দরকার করেছি, কিন্তু তার পরিণতি যে অন্য একজনের জীবন এভাবে বিপন্ন করে তুলবে সেটা আমি কখনোই ভাবিনি। এই অপরাধবোধ আজ আমাকে জ্যান্ত মেরে ফেলছে। এতদিন পর্যন্ত জর্জ কোটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি বিদেশে থাকা কোনো পাত্রের কাছে নিজের মেয়ে বিয়ে দেবেন, কিন্তু এখন তাদের পরিবারকে ঘিরে যেভাবে একের পর এক ষড়যন্ত্র চলছে এবং মেয়ের বিয়ের বাধা সৃষ্টি করা হচ্ছে তা দেখে নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। তিনি রানীকে বলেন, এরপর আর বিয়ে পিছিয়ে দেওয়া ঠিক হবে না। পাত্র যদি প্রবাসী কর্মচারী হয় তাতে কোনো সমস্যা নেই, যত দ্রুত সম্ভব মেয়ের বিয়ে দিতে হবে। বিদেশে ভালো চাকরি করে এমন কোনো পাত্র আর আমাদের খুঁজতে হবে। জর্জ কোটির মুখে এসব কথা শুনে রানী খুবই খুশি হয়, কারণ এর আগের ঘটক যতই ভালো ভালো প্রবাসী পাত্রের সন্ধান এনেছিল জর্জ কোটি সব নাকচ করে দিয়েছিলেন, কিন্তু এখন জর্জ কোটি নিজেই এতে রাজি হয়েছেন। এসব কথাবার্তার মধ্যেই রানী জর্জ কোটিকে জানান
আজকাল রাত হলেই তাদের কলাবাগানে মানুষদের সন্দেহজনক নাড়াচাড়া টের পাওয়া যাচ্ছে। রানী আরও বলেন, আমার মনে হয় কেউ একজন রাতের বেলা আমাদের বাড়ির চোখে চোখে রাখছে এবং চারপাশে ঘোরাঘুরি করছে। জর্জ ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিয়ে বলেন, হতে পারে আমাদের কলাবাগানে কেউ কলা চুরি করতে এসেছে। কিন্তু রানী জোর দিয়ে বলে, না, আমি নিশ্চিত মাঝরাতে কাউকে টর্চ লাইট নিয়ে কলাবাগানে ঘুরতে দেখেছি এবং কিছুক্ষণ পরে জিপ গাড়ির আওয়াজ পেয়েছি। রানীর মনে এমন ভয় দেখে সেই রাতে জস্করি নিজে তদন্ত করতে কলাবাগানে যান, কারণ তার মনে সংশয় জাগে যে বারণ মামলা নিয়ে হয়তো তার পরিবারকে আরও নতুন করে কোনো ফাঁদ ফেলার চক্রান্ত চলেছে। কলাবাগানে যে ব্যক্তিটি এসেছিল সে হয়তো তার পরিবারকে ধ্বংস করতে এসেছে। মধ্যরাতে কলাবাগানে তল্লাশি করার সময় সেখানে কেউ একজন মাটি খুঁড়ে একটা গর্ত তৈরি করে রেখেছে এবং সেই গর্তে পরবর্তীতে কি পাওয়া যায়, সেটা কি বোরনের লাশ ছিল নাকি অন্য কিছু, সেটাই আমরা জানবো পরবর্তী এপিসোডে। তো বন্ধুরা, এই গল্পের 2টা এপিসোড থাকবে, সেটা আমরা কিছুদিনের মধ্যে নিয়ে আসবো। তো সেই এপিসোডটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনার একটা মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।